নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ভারতের আর্ট অ্যান্ড কালচারের আজকের টপিক ভারতের শাস্ত্রীয় এবং লোকনৃত্য বা থিয়েটার। থিয়েটার সম্পর্কে ডিটেলসে জানবো এই ক্লাসের মাধ্যমে। এর সাথে সাথে এই টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে যেরকম কোয়েশ্চেন এসেছে সেই রকম কিছু কোয়েশ্চেন স্যাম্পল এখানে এই ভিডিওর মধ্যেই আলোচনা করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে এবং তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো অবশ্যই জানাবে কমেন্ট করে, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। আমার অন্যান্য ভিডিও যেগুলো আর্ট অ্যান্ড কালচারের ওপর আলোচনা করেছি, একটা আলাদা প্লেলিস্ট করা রয়েছে। প্লেলিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে এবং উপরে লিঙ্কে আমি দিয়ে রাখছি, সেখান থেকে খুঁজে পেতে সুবিধা হবে। এর আগে অলরেডি অনেকগুলো ক্লাস আমি পড়িয়ে রেখেছি। বিশ্বের প্রাচীনতম অ্যাম্ফি থিয়েটার, অর্থাৎ অ্যাম্ফি থিয়েটার হচ্ছে এমন একটা খোলা থিয়েটার যেখানে প্রাচীনকালে স্টেজের মতো থাকতো এবং সেইখানে নাটক পারফর্ম করা হতো। এবং বিশ্বের এরকম প্রাচীনতম অ্যাম্ফি থিয়েটার ভারতের সীতাবেনা এবং যোগীমারা গুহাতে পাওয়া গেছে। এই দুটোই অবস্থিত ছত্তিশগড়ে, এবং এখান থেকে প্রমাণিত যে নাটক বা থিয়েটারের জন্ম ভারত থেকেই হয়েছে। ভরতমুনির নাট্যশাস্ত্রেও নাটক বা থিয়েটারের কথা বলা রয়েছে, এবং আমি এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে নাট্যবেদ নাট্যবেদ বলে একটা বেদের কথা বলা রয়েছে নাট্যশাস্ত্রে। এইটার অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে ভগবান ব্রহ্মা অন্যান্য দেবতাদের আমোদিত করার জন্য, অর্থাৎ তাদেরকে খুশি করার জন্য একটা নতুন বেদ রচনা করেন বা নতুন বেদের সৃষ্টি করেন, যেটা নাট্যবেদ নামে পরিচিত। তিনি বিভিন্ন যে চারটে বেদ রয়েছে সেই চারটে বেদ থেকে কিছু কিছু জিনিস নেন এবং এই পঞ্চম যে বেদ নাট্যবেদ রচনা করেন। এর থেকে আমরা নাটক সম্পর্কে প্রথম অনুমান, প্রথম ধারণা পাই। এবং ভরতমুনির নাট্যশাস্ত্রে টোটাল 10 রকমের নাটকের কথা বলা হয়েছে, যেটা 1 অঙ্ক থেকে 10 অঙ্ক অব্দি, অর্থাৎ ইংরেজিতে 1 অ্যাক্ট প্লে থেকে 10 অ্যাক্ট প্লে অব্দি 10 রকমের নাটকের কথা বলা রয়েছে। এই প্রত্যেকটা পয়েন্ট আমাদের নাটক সম্পর্কে, ভারতের যে থিয়েটার সেটা জানার জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং নাটকের প্রকারভেদ এটা আমরা প্রথম ভরতমুনির নাট্যশাস্ত্র গ্রন্থ থেকে পাচ্ছি। নাটককে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শাস্ত্রীয় নাটক বা ক্লাসিক্যাল থিয়েটার। যেহেতু অধিকাংশ ক্লাসিক্যাল থিয়েটার সংস্কৃত ভাষায় লেখা, সেই জন্য ক্লাসিক্যাল সংস্কৃত থিয়েটার বলা হয়। এবং আরেকটা হচ্ছে ফোক থিয়েটার। যদিও আজকে এই শাস্ত্রীয় সংস্কৃত যে থিয়েটার নাটক সেটা খুব বেশি প্রচলিত নয়, কিন্তু আজকের যে আধুনিক নাটক বা ফোক নাটক সেই সমস্ত কিছু এই শাস্ত্রীয় সংস্কৃত নাটক থেকেই এসেছে। নাটক শব্দটা এসছে, মূল যে শব্দ সেটা হচ্ছে নাটা। নাটা শব্দটার মানে হচ্ছে ড্যান্সার, নর্তকী। এছাড়াও নাটক শব্দটাকে বা নাটক যে ব্যাপারটা সেটাকে বোঝানোর জন্য আরো কিছু শব্দ ইউজ করা হয়েছে, যেমন রূপক, দৃষ্টিকাব্য, প্রেম কাব্য। এই প্রত্যেকটাই নাটকের ভিন্ন নাম। ক্লাসিক্যাল থিয়েটারকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লোকধর্মী, সেকেন্ড হচ্ছে নাট্যধর্মী। লোকধর্মী যেগুলো দৈনন্দিন জীবনের চিত্র তুলে ধরা হয় সেইগুলোকে লোকধর্মী নাটক বলা হয়। অন্যদিকে নাট্যধর্মী যেগুলোতে প্রপার রুলস রয়েছে এবং একটা সফিস্টিকেটেড ওয়ে রয়েছে সেই নাটকটা হওয়ার পর পর সেই রকম ওয়েতে নাটকটা পারফর্ম হয়, সেটাকে নাট্যধর্মী নাটক বলা হয়। প্রাচীন ভারতে একাধিক বিখ্যাত নাট্যকারদের জন্ম হয়েছিল। তারা বিখ্যাত বিখ্যাত নাটক রচনা করে গেছেন, এবং ক্লাসিক্যাল সংস্কৃত যে নাটক তাদের মধ্যে নাট্যকার, তাদের মধ্যে কালিদাসের নাম সব থেকে ফেমাস। তিনি একাধিক নাটক রচনা করেছেন যেগুলো কালজয়ী। তবে প্রথম নাটক হিসাবে ধরা হয় অশ্ব ঘোষের লেখা সারিপুত্র প্রকরণ। অশ্ব ঘোষ বুদ্ধচরিত বলে একটি রচনা করেন, বাট সেটা নাটক নয়। সারিপুত্র প্রকরণ হচ্ছে প্রথম নাটক যেটা সংস্কৃত ভাষায় লেখা হয়, এটা রচনা করেন অশ্ব ঘোষ। তবে শূদ্রকের নাম এখানে ইম্পর্টেন্ট, কারণ শূদ্রকের লেখা নাটক মৃচ্চকটিক বা মৃচ্চকটিকম, এটাকে আজকের যে নাটকের ফর্ম, থিয়েটারের যে ফর্ম, তার প্রথম রূপ ধরা যেতে পারে। কারণ এখানে শুধুমাত্র নায়ক নায়িকা, হিরো হিরোইন নয়, তার সঙ্গে ভিলেনকেও দেখানো হয়েছে। কারণ আজকের যে থিয়েটারের যে ফর্ম তাতে মোটামুটি অধিকাংশ ক্ষেত্রেই ভিলেন থাকে, এবং শূদ্রকের মৃচ্চকটিকম প্রথম নাটক যেখানে এরকম একটা রূপ ব্যবহার করা হয়েছে।
এছাড়াও কালিদাস তিনি প্রচুর রচনা করেন, তার মধ্যে শকুন্তলা ইম্পর্টেন্ট। এছাড়া অনেক ক্লাসিক্যাল সংস্কৃত নাটক কালিদাস রচনা করেন এবং তাকে এই নাটক রচনার একজন দিগ্গজ, অন্যতম প্রধান রাইটার হিসেবে ধরা হয়। ক্লাসিক্যাল সংস্কৃত নাটকের বিশেষ কিছু নিয়ম রয়েছে এবং সেই নিয়মের বাইরে গিয়ে এই রচনাগুলো হয় না। প্রথম এখানে যে নাটকগুলো হয় সেটা 4 থেকে 7 অঙ্ক বিশিষ্ট হয়। 4 to 7 অ্যাক্ট নাটক হবেই অবশ্যই। সেকেন্ড, নাটকের শেষ সবসময় হ্যাপি এন্ডিং হবে। সংস্কৃত ক্লাসিক্যাল নাটকের কোনো ক্ষেত্রেই ট্র্যাজেডি বা গ্রিকদের যে লেখার স্টাইল, গ্রিক নাটক যেটা ট্র্যাজেডি দিয়ে শেষ হয়, সেরকম দুঃখের শেষ হয় না এবং যে হিরো সে সবসময় জয়ী হবে এবং হিরো জেনারেলি মারা যান না। নায়ক সবসময় পুরুষ হতেন এবং তিনি সবসময় তার যেটা এই নাটকের যে মেন গল্প, নাটকে যে জিনিসটা দেখানো হচ্ছে তার শেষে তিনি অবশ্যই জয়ী হবেন। তিনি যেটা চাইছেন, তার ইচ্ছে, সেটা সবসময় অর্জন করবেন। এবং নাটকগুলো কয়েকটা পার্টে বিভক্ত হতো, প্রপার সেই পার্ট ভাগে ভাগে করে সেই নাটকগুলো রচিত হতো। যেমন শুরু হবে একটা কিছু দিয়ে, তারপরে একটা পার্ট আসবে যেটাকে অগ্রগতি বলা হয়, তারপরে একটা পার্ট আসবে যেটাকে বিকাশ বলা হবে এবং ফাইনালি বিরতি হবে, তারপরে একদম শেষে হবে উপসংহার। তো এরকম পর পর পার্টে পার্টে বিভক্ত থাকবে এবং ফাইনালি উপসংহারের মাধ্যমে শেষ হবে। এবং যখন এই নাটকটা প্লে করা হবে, অভিনয় করা হবে, তার কিছু নিয়ম রয়েছে। প্রথম একদম শুরুর আগে একটা পর্দা থাকে নাটকের মঞ্চে, সেই পর্দার পিছনে একটা রীতি পালন করা হয়। যে যারা নাটক করছে তারা একসাথে সম্মিলিতভাবে একটা রীতি পালন করেন, যেটাকে পূর্ব রাগ বলা হয়। পূর্ব রাগ। সেকেন্ড, তারপরে পর্দা উঠবে এবং পর্দা ওঠার পরে সূত্রধর বলে একজন থাকবেন। এই সূত্রধর হচ্ছেন স্টেজ ম্যানেজার, অর্থাৎ যে নাটকটা পরিচালনা করছেন সেই সূত্রধর আসবেন তার সহকারীকে নিয়ে। সে সাদা রঙের ড্রেস পরে থাকবে এবং তিনি কি করবেন, পুজো করবেন, ভগবানের স্তুতি করবেন। তারপরে নাটক শুরু হবে। আবার শুরুও এইভাবে হবে যে সূত্রধর সে নাটকের যিনি হিরোইন তাকে প্রথমে ডাকবেন এবং তারপরে নাটকের নাম সেটা বলা হবে এবং তারপরে অ্যাকচুয়াল যে নাটক সেটা শুরু হবে। ক্লাসিক্যাল সংস্কৃত নাটকে মাস্ক ইউজ করা হয় না, মানে কোন রকম মুখোশ ইউজ করা হবে না এবং পর্দা ইউজ করা হয়। এই পর্দার যে কনসেপ্টটা সেটা যদিও পরের দিকে এসছে, গ্রিকদের দ্বারা এই পর্দার যে কনসেপ্ট সেটা আসে, বাট সংস্কৃত যে ক্লাসিক্যাল সংস্কৃত নাটক সেখানে পর্দা ইউজ করা হয়। মেন যে চরিত্রগুলো রয়েছে তাদের মধ্যে প্রধান হচ্ছে নায়ক, নায়িকা এবং বিদূষক। এই বিদূষক ইনি কমেডির জন্য তাকে ইউজ করা হয়। যেটা দিয়ে প্রথমে শুরু করেছিলাম যে ক্লাসিক্যাল সংস্কৃত যে নাটক সেটা আজকে খুব বেশি প্রচলিত নয়, তার বিশেষ কিছু কারণ রয়েছে। প্রথম যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে কাব্যের উত্থান। পরবর্তীকালে নাটক লেখার বদলে লেখকরা কাব্য লেখাতে বেশি গুরুত্ব আরোপ করেন, যার ফলে নাটক লেখা বন্ধ হয়ে যায় এবং সেই সাথে সাথে অন্যান্য যে ফর্ম যেমন ডান্স বা লোকনৃত্য, লোকনাট্য, এইগুলো বেশি পরিমাণে প্রচলিত হয়ে যাওয়ার ফলে ক্লাসিক্যাল সংস্কৃত নাটক ধীরে ধীরে ডিক্লাইন হয়ে যায়। কিন্তু তার মধ্যে একটা ইম্পর্টেন্ট নাট্যরূপ যেটা আজও পর্যন্ত প্রচলিত, তার নাম হচ্ছে কুথিয়াট্টম বা কুদিয়াট্টম। এটাকে বলা হয় ভারতের প্রাচীনতম থিয়েটার, এখনো পর্যন্ত চলছে, তাই জন্য এটাকে ভারতের প্রাচীনতম চলমান থিয়েটার বলা হয়। 10ম শতাব্দী থেকে এটা এখনো পর্যন্ত চলছে। কেরালায় এটা পারফর্ম করা হয়। কেরালাতে চাকিয়ার এবং নাম্বিয়ার উপজাতিদের দ্বারা এই নাটকটা আজও পর্যন্ত চলছে। এই নাটকটা সংস্কৃত, প্রাকৃত এবং মালায়ালাম ভাষায় পরিবেশিত হয়। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এখন কোশ্চেন ফলো করবে, সেখানে সেটা ফোক সং হোক বা ক্লাসিক্যাল ডান্স যাই হোক না কেন, সেখানে কি ইনস্ট্রুমেন্ট, কি বাজনা ব্যবহার করা হয় সেইটা খুব বেশি কোশ্চেন করা হয়। যেমন মিজাভু, এদাক্কা, এরকম টাইপের যন্ত্রের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড মিউজিক এই নাটকে প্রদান করা হয়। কুডিয়াট্টম ছাড়া অন্য যে সমস্ত ক্লাসিক্যাল নাটক বা থিয়েটার সেটার খুব বেশি প্রচলন নেই, কিন্তু একাধিক রাজ্যে একাধিক লোকনাট্য বা ফোক থিয়েটার প্রচন্ড প্রচলিত। ফোক থিয়েটার এবং ক্লাসিক্যাল থিয়েটারের মধ্যে মেন তফাৎ হচ্ছে সংস্কৃত ক্লাসিক্যাল থিয়েটার মেনলি নগরমুখী, অর্থাৎ এখানে অনেক বেশি সফিস্টিকেটেড, এখানে
নগরের মানুষকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যারা হিরো বা হিরোইন তারা নর্মাল গরিব মানুষ এরকম দেখানো হয় না। কিন্তু লোকনৃত্য অনেকটা গ্রামীণ শিকড় জুড়ে রয়েছে। এখানে সাধারণ মানুষ যেরকম যা যা করে সেইগুলোই নাট্যরূপে পরিবেশিত হয়। সেই কারণেই এই লোকনৃত্য বা ফোক যে নাটক, ফোক থিয়েটার, সেটা আজকে বহুল প্রচলিত। বিভিন্ন জায়গাতে তোমরা বিভিন্ন ধরনের নাটক বিভিন্ন রাজ্যে দেখতে পাওয়া যাবে। যেমন আঁকিয়া নাট। আঁকিয়া নাট এটা আসামের একটি ফোক থিয়েটার। দেখো, ফোক থিয়েটারকে অ্যাকচুয়ালি তিনটে ভাগে ভাগ করা হয়। এক নম্বর ভাগ হচ্ছে যেগুলো ধর্মীয় ফোক থিয়েটার, মানে মেন যে থিম সেটা ধর্মীয়। সেকেন্ড হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য নর্মাল সাধারণ মানুষের যে চাল চলন রীতিনীতি সেটাই নাট্যরূপ। এবং 3 নম্বর যে ভাগটা সেটা সাউথ ইন্ডিয়ান ফোক থিয়েটার। তিনটে ভাগে ভাগ করা হয়। এবং যে ধর্মীয় ফোক থিয়েটার গুলো, সেখানে ভক্তি আন্দোলনের একটা যোগাযোগ রয়েছে। অধিকাংশ যে নাটকগুলো সেগুলো ভক্তি আন্দোলন থেকে উত্থান লাভ করেছে। যেমন আঁকিয়া নাট বা আঁকিয়া নাট, এটা আসামের একটা গুরুত্বপূর্ণ নাটক এবং এটা ভক্তি আন্দোলনের একজন জনপ্রিয় সাধক যার নাম শঙ্করদেব, সেই শঙ্করদেবের দ্বারা চালু হয়। এই নাটকের মূল যে থিম সেটা ভগবান কৃষ্ণের সঙ্গে যুক্ত। কৃষ্ণের জীবনী, কৃষ্ণের বিভিন্ন গল্প কথা, সেইগুলো এখানে নাটকের মাধ্যমে দেখানো হয়। এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে, এক অঙ্ক বিশিষ্ট নাটক। এবং এই নাটকের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সূত্রধর। যেমন দেখলাম ক্লাসিক্যাল সংস্কৃত নাটকের ক্ষেত্রে সূত্রধর থাকে, এখানেও সূত্রধর থাকে, কিন্তু তার সঙ্গে একদল সঙ্গীতজ্ঞ থাকে যাদেরকে গায়েন বায়েন মণ্ডলী বলা হয়। মেন এখানে খোল এবং করতাল, এই দুটো যন্ত্র, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। সেকেন্ড বৈশিষ্ট্য, এই নাটকে মাস্কের ব্যবহার। এই নাটকের জন্য মুখের বিভিন্ন অভিব্যক্তি চিত্রিত করার জন্য মুখোশ ব্যবহার করা হয়। এবং এই নাটকের যে ভাষা সেটা ব্রজবুলি নামে পরিচিত। ব্রজবুলি অ্যাকচুয়ালি আসামীয় এবং মৈথিলি ভাষার মিশ্র রূপ, যেটা ব্রজবুলি নামে পরিচিত। নেক্সট, খুব ফেমাস, অত্যাধিক জনপ্রিয়, সেটা হচ্ছে রামলীলা। মূলত উত্তর ভারতে হয়, উত্তরপ্রদেশ তার মধ্যে প্রমিনেন্ট। এটা উত্তরপ্রদেশে বহুল প্রচলিত এবং নামের মধ্যেই রয়েছে। এখানে রামের জীবন এবং তার যে জার্নি সেই সমস্ত কিছু দেখানো হয়। এটা 2008 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে 2008 সালে এটা ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ দ্য ইনটেঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির লিস্টে রাখা হয়েছে। দেখো, ইউনেস্কোর যে লিস্ট রয়েছে, একটা রয়েছে হচ্ছে যেগুলো আমরা টাচ করতে পারি, যে বিভিন্ন মনুমেন্ট, এই সমস্তকে সেখানে রাখা হয়। এবং সেকেন্ড একটা লিস্ট রয়েছে যেখানে এমন কিছু জিনিস যেটা আমরা টাচ করতে পারি না, পারফর্মিং আর্ট, যেমন নাটক হতে পারে, গান হতে পারে, মিউজিক বা ডান্স হতে পারে, নৃত্য হতে পারে, সেইগুলোকে এই লিস্টে রাখা হয়, যেটা নিয়ে আমি পরে কোনো একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো। তো এটাকে 2008 সালে সেখানে রাখা হয়েছে। ইম্পর্টেন্ট, রামলীলারই একটা রূপ যেটার নাম হচ্ছে খোন রামলীলা। এটা থাইল্যান্ডে পারফর্ম করা হয় এবং এখানে মুখোশ ইউজ করা হয়। দশেরার আগে এই রামলীলা পারফর্ম করা হয়। নেক্সট, রাসলীলা। এটাও বহুল প্রচলিত উত্তর ভারতে এবং গুজরাটে। গুজরাটে খুবই জনপ্রিয়, এটা সব থেকে জনপ্রিয় হচ্ছে গুজরাটে। এছাড়াও উত্তর ভারতেও বেশ কিছু অংশে এটা জনপ্রিয়। এখানে ভগবান কৃষ্ণের জীবন দেখানো হয়, তার রাসলীলা দেখানো হয় এবং জয়দেবের গীত গোবিন্দ এই গ্রন্থ থেকে মূল যে কাহিনী সেটা নেওয়া হয়। নেক্সট, ভূতা আরাধনা। ভূতা আরাধনা অ্যাকচুয়ালি ভূতকে পুজো করা, সেরকম একটা জিনিস, যেটা কর্ণাটকের একটা ঐতিহ্যবাহী নাটক এবং মৃত পূর্বপুরুষদের এবং আত্মা তাদের শান্তির জন্য এই ধরনের বা সেই সমস্ত জিনিস এখানে নাটকের মাধ্যমে দেখানো হয়। তেমনি ভাবে আরো একটা জনপ্রিয় থিয়েটার বা নাট্য রূপ হচ্ছে রামমান। রামমান উত্তরাখণ্ডের গাড়োয়ালের একটি থিয়েটার। এই অঞ্চলের স্থানীয় দেবতা ভূমিয়ালকে উৎসর্গ করে এই রামমান পালন করা হয় এবং 2009 সালে এটা ইউনেস্কোর যে লিস্ট, অর্থাৎ
রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ কালচারাল হেরিটেজ তার মধ্যে অ্যাড করা হয়েছে। নেক্সট ভাওয়াই। ভাওয়াই রাজস্থানের একটা জনপ্রিয় লোক নৃত্য প্লাস নাটক, যেখানে এরকম ভাবে মাথার উপরে বিভিন্ন সাইজের মটকা রেখে একজন নর্তকী তিনি নাচেন, তার মাধ্যমে কাহানি বর্ণিত হয়। এটার থিম ধর্মীয় নয়, এটা একটা আমোদ প্রমোদের জন্য, মানে নর্মাল সাধারণ মানুষের জীবন থেকে এই ধরনের নাটক বা লোকনাট্যগুলো উৎপত্তি। দশ কাঠিয়া ওড়িশার একটি বিখ্যাত নাট্য রূপ, যেটার নাম হচ্ছে দশ কাঠিয়া। এখানে দুজন এটা পারফর্ম করেন, দুজনকে কথক বলা হয়। একজন প্রধান, তাকে কথক গায়ক বলা হয়, আর একজন হচ্ছে পালিয়া, যিনি তাকে সাপোর্ট করেন, হেল্প করেন। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এরা হাতে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, যেটা কাঠিয়া নামে পরিচিত, কাঠিয়া। নেক্সট হচ্ছে গারোদা। গারোদা গুজরাটের একটা জনপ্রিয় শিল্পকলা এবং পূর্ব ভারতের একটা খুবই জনপ্রিয় লোকনাট্য হচ্ছে যাত্রা। পূর্ব ভারতে মেনলি আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওড়িশাতে এটা খুব বেশি জনপ্রিয়, এবং এর সঙ্গে সাধক চৈতন্য মহাপ্রভু জড়িত, কারণ বলা হয় যে তিনি যখন যাত্রা করেছিলেন, তো সেই সময়তে সাধারণ মানুষকে কৃষ্ণ নাম শোনানোর জন্য বা তার সম্পর্কে জানানোর জন্য এই যাত্রা করতেন, তো সেইখান থেকে এটার উৎপত্তি হয়েছে। নেক্সট কারিয়ালা। কারিয়ালা এটা একটা ওপেন এয়ার থিয়েটার, অর্থাৎ এটা একদম খোলা মাঠে করা হয়। মূলত যে মেলা বা উৎসবগুলো হয় তাতে এটা একটা নাট্য রূপ হিসেবে পারফর্ম করা হয়। হিমাচল প্রদেশের এটা খুবই জনপ্রিয় একটা লোকনাট্য। অন্যদিকে মধ্যপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ লোকনাট্য হচ্ছে মাছ। মূল কাহিনী রামায়ণ এবং মহাভারত থেকে নেওয়া হয়, এবং এখানে মেনলি দুজন তিনজন বা যে কজন রয়েছে তাদের মধ্যে ডায়লগের মাধ্যমে, এটা ডায়লগ হেভি একটা নাটক, এবং এই যে কথোপকথন বা ডায়লগকে রঙ্গত দোহা বলা হয়, রঙ্গত দোহা। নেক্সট হচ্ছে নৌটঙ্কি, খুব ফেমাস এবং পরীক্ষাতেও বহুবার এসেছে, এক্সামিনারদের ফেভারিট নাটক বলা যেতে পারে নৌটঙ্কি। উত্তর ভারতে মেনলি এটা পারফর্ম করা হয়, ইউপি প্রধান স্টেট, এছাড়াও উত্তর ভারতের বিভিন্ন স্টেটে নৌটঙ্কি মানে পারফর্ম করা হয়। এখানে মেনলি বিভিন্ন কাহিনী, সেগুলো সাধারণ মানুষের কাহিনী হতে পারে, তো সেরকম বিভিন্ন কাহিনী ডান্স এবং মিউজিকের মাধ্যমে পারফর্ম করা হয়। আবুল ফাজালের আইনে আকবরীতে নৌটঙ্কির কথা পাওয়া যায়। এখানে বাদ্যযন্ত্র হিসেবে নাগাড়া ইউজ হয়। নাগাড়া ঢোলকের মতোই একটা বাদ্যযন্ত্র, যেটা সাইজে একটু বড়, এবং নৌটঙ্কির একাধিক ঘরানা রয়েছে, মানে বিভিন্ন স্টাইল রয়েছে। এর মধ্যে কানপুর এবং লখনৌ ঘরানা, এই দুটোই সব থেকে ফেমাস। নেক্সট ওজাপালি। ওজাপালি আসামের একটা থিয়েটার ফর্ম, যেটা মা মনসা বা সাপের দেবীর উদ্দেশ্যে উৎসর্গিত। ওজাপালি একটা দলের মাধ্যমে পারফর্ম করা হয়। এই দলের যিনি যে মেন কথক, মেন যে ব্যক্তি, তাকে ওজা বলা হয়, এবং বাকিরা তাকে সঙ্গ দেন। মহারাষ্ট্রের একটি জনপ্রিয় নাট্য রূপ হচ্ছে পোয়াদা। পোয়াদা শিবাজি মহারাজের যে বীরত্ব, তার কাহিনী এখানে বর্ণিত হয়, কিভাবে তিনি আফজাল খাঁকে হত্যা করেছিলেন, তো সেই সমস্ত মেনলি এটা তার যে হিরোইক যে নেচার, সেইটাকে এখানে পারফর্ম করা হয়। নেক্সট হচ্ছে সোয়াং। সোয়াং মেনলি রাজস্থান এবং হরিয়ানা অঞ্চলে পারফর্ম করা হয়। এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে একতারা ইউজ করা হয়, তারপরে ঢোলক ইউজ করা হয়, সারেঙ্গি, করতাল এবং হারমোনিয়াম, এইগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট তামাশা। এটা ছোট হয়ে গেছে, বাট এটা একটা আলাদা নাট্য রূপ, যেটা তামাশা মহারাষ্ট্র অঞ্চলের একটা লোকনৃত্য এবং খুবই ফেমাস তামাশা। তামাশা মেনলি এটা একটা হিউমার, মানে হাসির নাটক, এবং এখানে এই নাটকের সঙ্গে লাওয়ানি সং, যেটা মহারাষ্ট্রের খুব ফেমাস একটা লোকসঙ্গীত, যেটা ইউজ করা হয়। আচ্ছা, এখানে তামাশা রয়েছে। নেক্সট হচ্ছে ভান্ড পাথার। ভান্ড পাথার জম্মু কাশ্মীরের একটা লোকনৃত্য, এবং এটা
মেনলি মুসলিম কমিউনিটি এটা পারফর্ম করে। নেক্সট হচ্ছে ভাওনা। ভাওনা আসামের একটা লোকনৃত্য এবং নাট্যরূপ। শঙ্করদেব এটাও চালু করেন, এবং শঙ্করদেব যখন চালু করছেন তার মানে এটা ভক্তি আন্দোলনের যে বৈষ্ণব রূপ তার সঙ্গে সম্পর্কিত। নেক্সট দশাবতার। দশাবতার কোঙ্কণ অঞ্চলে মানে মহারাষ্ট্র এবং গোয়াতে খুব ফেমাস একটা নাট্যরূপ। দশাবতারে ভগবান বিষ্ণুর 10 অবতারের কথা বর্ণনা করা হয়, তার যে 10টা জন্ম বা তার 10 বার আবির্ভাব, যেটা বা যারা অবতার নামে পরিচিত, তো সেইগুলো নিয়ে এখানে পারফর্ম করা হয়। নেক্সট হচ্ছে নকল বা নকল, এবং এটাই ভান্ড বলেও একই রকমেরই একটা রূপ রয়েছে। নকল যেটা সেটা পাঞ্জাবে পারফর্ম করা হয়, এবং ভান্ড যেটা সেটা উত্তরপ্রদেশে পারফর্ম করা হয়। দক্ষিণ ভারতে একাধিক এরকম ফোক নাটকের জন্ম হয়েছে যেগুলো খুবই ফেমাস। তার মধ্যে প্রথম হচ্ছে ভিলুপাতু। ভিলুপাতু এটা মূলত কেরালাতে এবং তামিলনাড়ুর কিছু অংশে বেশ জনপ্রিয়। এবং ভিলুপাতু এই শব্দটার মানে হচ্ছে ধনুক গান। এখানে ধনুককে ব্যবহার করা হয়, এখানে এইরকম ধনুককে একটা সিম্বল হিসেবে ব্যবহার করা হয়। মেনলি রামায়ণের স্টোরিকে এখানে তুলে ধরা হয়। নেক্সট মোস্ট ফেমাস যক্ষগান। যক্ষগান এটা কর্ণাটকের, মেনলি কর্ণাটকে এবং কেরালার কিছু অংশে এটা বহুল প্রচলিত একটি থিয়েটার, এবং সম্ভবত বলা হয় প্রাচীনতম থিয়েটার হচ্ছে যক্ষগান। যতগুলো ফোক থিয়েটার আমরা আলোচনা করলাম বা এরপরে করব, তার মধ্যে সম্ভবত প্রাচীনতম হচ্ছে যক্ষগান, এবং এটা খুব বেশি মানে জনপ্রিয়তা লাভ করে যখন বিজয়নগর বংশের রাজারা শাসন করছিল। বিজয়নগরের রাজারা এটা খুব বেশি প্যাট্রোনাইজড করে, এবং এখানে যে থিমটা সেটা সেই ভক্তি আন্দোলনের বৈষ্ণব যে ভাগটা রয়েছে তার উপরই করা। এবং ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে এটা সবাই পারফর্ম করে না। একটাই মাত্র কমিউনিটি যারা জাকুলা ভাড়ু নামে পরিচিত, এরাই শুধুমাত্র এটা পারফর্ম করে। নেক্সট হচ্ছে বুড়া কথা। বুড়া কথা অন্ধ্রপ্রদেশের এটা একটা গল্প বলার ঐতিহ্য, এটা একটা স্টোরি টেলিং টাইপ অফ নাটক। নেক্সট হচ্ছে পাগাতি ভেসালু। এটা অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মেনলি একটা জনপ্রিয় লোকনাটক। নেক্সট হচ্ছে বেয়ালাতা। বেয়ালাতা কর্ণাটকে পারফর্ম করা হয়, এটাও একটা ওপেন এয়ার থিয়েটার, অর্থাৎ ফাঁকা জায়গাতে এটা পারফর্ম করা হয়। স্থানীয় দেবতাদের পুজোর সময় এটা সম্পাদিত হয়। তালমাদলে। তালমাদলেও কর্ণাটক এবং কেরালাতে হয়, মেনলি উপকূলীয় অঞ্চলে এটা পারফর্ম করা হয়। কেরালার একটা প্রচন্ড জনপ্রিয় নাটকের রূপ হচ্ছে থৈয়াম। নেক্সট কৃষ্ণনাট্যম, যেটা কেরালার একটা নৃত্যনাট্য ঐতিহ্য। তারপর হচ্ছে কুরুভাঞ্জি। কুরুভাঞ্জি তামিলনাড়ুর একটি ফেমাস লোক নাট্য রূপ। এছাড়াও কিছু অন্যান্য নাটক রয়েছে, থিয়েটার রয়েছে, যেগুলোর নামও মনে রাখতে হবে। অখ্যান হচ্ছে গুজরাটের, হরিকথা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকের। কালারিপায়াট্টু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কালারিপায়াট্টু কেরালার একটা নাট্যরূপ। কথকথা এটা পশ্চিমবঙ্গে পারফর্ম করা হয়। সংকীর্তন এগেন ভেরি ইম্পর্টেন্ট, মণিপুরের একটি নাট্যরূপ। পালা এটা ওড়িশাতে পারফর্ম করা হয়। তেরুকুট্টু তামিলনাড়ুতে পারফর্ম করা হয়। থোলপাভা কুথু এটা কেরালাতে পারফর্ম করা হয়। থিয়াতার এটা গোয়াতে পারফর্ম করা হয়, এবং ওয়ারি লিবা এটা মণিপুরে পারফর্ম করা হয়। এর সাথে সাথে আমরা ভারতের সমস্ত যে ইম্পর্টেন্ট থিয়েটার নাটকগুলো পারফর্ম হয় সেগুলো আলোচনা করে নিলাম। এবার কোশ্চেন যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষাতে এসছে, সেরকম কিছু কোশ্চেন তোমাদের জন্য এখানে রেখেছি, যেগুলোতে তোমাদের হেল্প হবে অ্যাকচুয়ালি বোঝার যে কোশ্চেন কিভাবে আসে। শুধু এইরকম কোশ্চেন আসে না যে এই নাটকটা বা এই নৃত্যনাট্য কোন রাজ্যে পালন করা হয়, শুধু এরকম কোশ্চেন আজকে আসে না। যেমন নিচে কোন গুয়াহাটি থিয়েটারের সবচেয়ে প্রাচীন প্রমাণ, একদম ফার্স্ট স্লাইডে যেটা আলোচনা করলাম যে রায়গড় পাহাড়ে সীতাবেঙ্গা গুহা এবং যোগীমারা গুহা, এটা কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে। এইখানে প্রথম অ্যাম্ফি থিয়েটার পাওয়া গেছে।
নেক্সট হচ্ছে ভারতের কোন রাজ্যে যক্ষগান একটি জনপ্রিয় নৃত্যনাট্য রূপ? যক্ষগান হচ্ছে কর্ণাটক। তো এরকম শুধু একটাই এখানে আমি তুলেছি যক্ষগান, এরকম একাধিক নাটক থেকে তুলে কোশ্চেন করা হয় যে এটা কোন রাজ্যে পালন মানে পারফর্ম করা হয় যক্ষগান। তারপর হচ্ছে সংগ্রামের সারমর্ম প্রথম কে তার নাটকে উপস্থাপন করেন? সংগ্রাম বলতে দুজনের মধ্যে ডুয়েল, লড়াই, এই জিনিসটা প্রথম শূদ্র তার মৃচ্ছকটিকম নাটকে তুলে ধরেন। এখানে এইভাবে সংগ্রাম বলতে ফাইট, দুজনের মধ্যে ফাইট। আচ্ছা, গারোদা এটা কোন অঞ্চলের একটি জনপ্রিয় নাট্য? গারোদা হচ্ছে গুজরাটের একটি জনপ্রিয় লোকনৃত্য। তো এইভাবে হয়। আচ্ছা, আর একটা আছে দশকাঠিয়া, এটা কোন জায়গাতে ব্যাপকভাবে বিখ্যাত? দশকাঠিয়া হচ্ছে ওড়িশার। এরকম একাধিক কোশ্চেন তোমরা পেয়ে যাবে যে এই নাটকটা কোন রাজ্যে বিখ্যাত। তো এইভাবে কোশ্চেন আসে। আশা করছি তোমরা পুরো টপিকটা বুঝতে পারলে এবং ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন টিপে দিও, ভিডিওটা শেয়ার করে দিও অবশ্যই। এবং নেক্সট কোন টপিক থেকে তোমরা এই আর্ট অ্যান্ড কালচারের উপর ভিডিও চাও সেটা আমাকে জানাতে পারো, আমি সেটার উপর আলাদা করে ভিডিও অবশ্যই বানাবো। আর তার সাথে সাথে তোমরা যদি পিডিএফ পেতে চাও এই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পেয়ে যাবে সমস্ত পিডিএফ। এর সাথে সাথে যদি তোমাদের কিছু বলার থাকে টেলিগ্রাম গ্রুপে, ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো। প্রত্যেকটা লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।